হ্যাঁ, বলো তোমাদের কি অবস্থা? ইমতিয়াজ, ওই লাগতো প্রিপারেশন আলহামদুলিল্লাহ। কেমন আসছেন না হইলো? তো? আর তো বেশি দিন নাই, 3 দিন সময়। সারছেন না পড়াশোনার ভাই? আহ, স্বাস্থ্যের তো অবশ্যই স্বাস্থ্য ভালো থাকতে হবে এখন। স্বাস্থ্য খারাপ থাকলেও পড়তে হবে, যেহেতু খারাপ থাকলেও পড়তে হবে, তাই পড়াশোনাটাই আমাদের মেইন এখন। So, পড়াশোনার কি অবস্থা? খাতা কলম নিয়ে তো বইয়া থাকি। খাতা কলম নিয়ে বই হাতেই পড়া হয় না নাকি? না, পড়ি, কিছুটা পড়ি। আচ্ছা, ঠিক আছে, পড়লেই ভালো। যাই হোক, তোমাদের আগামী যে 3 দিন আছে, 3 দিন একেবারে ভাইটাল সময়। এখন থেকে যে সময়গুলো পাবা, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সময়। এগুলো কোনোভাবেই যেন একটা সেকেন্ডও ভুলবশত যেন নষ্ট না হয়। ঠিক আছে? তো সেই দিকে একটু মনোযোগ রাখবা। সাব্বির, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চলতেছে ভালোই নাকি পড়াশোনা? না ভাই, বর্তমানে একটু লুজ হয়ে যাচ্ছে। লুজ হইলে চলবো না, স্পিড বাড়াই দাও। আর সময় নাই। ভাই, মেসেঞ্জারে স্পিড কমাই দেয়। মেসেঞ্জার স্পিড কমাই দেয় না? ভাই আসলে ভাই, লুজ বলতে কি লুজ বুঝলাম না ভাই। সারাক্ষণ আমি ক্লাস দেখি, এই এই সেই দেই। তেমন যাই হোক, মেসেঞ্জারে ওয়াশরুমে নাকি যাওয়াটা তাহলে ওয়াশরুমে যেই যাওয়ার টাইমটা যেটাতে মনে হয় সমস্যা লুজ হয়, মনে করে ভাই। যেটাই তোমার মনে হয় যে তোমার এই জিনিসটা তোমাকে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট করে দিচ্ছে, যেমন তুমি বললা মেসেঞ্জার, তাহলে সেটাকে আনইনস্টল করে দাও। এই কয়েকদিনের জন্য এটাকে আনইনস্টল করে দাও। হ্যাঁ, কারণ তোমার তো আর কোনো ইনফরমেশন দরকার নেই। কলেজের গ্রুপেও কোনো ইনফরমেশন দরকার নেই, তাই না? কারণ তুমি তোমার এডমিট কার্ড পেয়ে গেছো, কোথায় তোমার সিট সেটা তুমি পেয়ে গেছো। এখন তুমি যাবা পরীক্ষা দিবা, যাবা পরীক্ষা দিবা, এইটুকুই তোমার কাজ। আর কোন জায়গায় সিট পড়ছে তাও জানো। তা এখন তো আর তেমন প্রেশার নেওয়া দরকার নেই। তাই যেহেতু এটা তোমার টাইম নষ্ট হয়, টাইম কিল করে, তাই তুমি একটা কাজ করো, মেসেঞ্জারটা ইনস্টল করে দাও। ঠিক আছে সাবির? তো ইনশাল্লাহ। এটা বলতেছি যে ভুলবশত যেন একটা সেকেন্ড নষ্ট না হয়। ঠিক আছে? আচ্ছা। তারপর বড় ভাই সাইফ, বলেন, হুম। প্রিপারেশন কি কি চলতেছে ভাই? ভালোই নাকি? হ্যাঁ, চলতে। সবার জন্য তো সেম কথাই, যে সময় নষ্ট করিস না ভাই, বেশি দিন নাই, 3 দিন পরেই পরীক্ষা। তো মাথায় রাখতে কি করতে হবে এখন। আমি আমার কাছে মনে হয় যে বাকি যে জিনিসগুলো আছে পড়াশোনা বাদ আছে, মানে ধরো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই থাকুক, সেগুলো সবগুলো এক সাইডে রেখে শুধুমাত্র বাংলার জন্য আগামী 3টা দিন ডেডিকেট করে ফেলো। হ্যাঁ, মনে স্থির করে ফেলো যে তুমি মনে করতে পারো যে আমি বাংলা সব পারি, বাংলা অনেক পারি, এই সেই অনেক মনে করতে পারো, কিন্তু তুমি বিশ্বাস করো আর না করো, এ প্লাস তোমার বাংলায় চলবে সবার আগে। ঠিক আছে? তো যেহেতু বাংলাটাকে একটু গুরুত্ব দাও, 3টা দিন আছে আর, তো 3টা দিন একটু মাথায় রেখে বাংলাটাকে গুরুত্ব দাও। হ্যাঁ, এমন ভাইবা নিও না যে বাংলা তো আমি পারি, বাংলায় কিন্তু অনেক ফেইলও করে। সো মাথায় রেখো জিনিসগুলা। আহ তারপর আনিকা, কি অবস্থা চলতেছে? জি ভাইয়া, ভালোই হইতেছে। ভালোই চলতেছে? জি। ওকে। সো উপদেশ তো সবার জন্য একই, যেহেতু তোমরা সবাই একই ইয়ার ক্যান্ডিডেট, একই রকম। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে সবাইরে ডাকছি, আরো কয়েকটা স্টুডেন্ট ছিল, ওদেরকে মেসেজ দিতে ভুলে গেছি আসলে, ওরা তো অনেক আগেই ওদেরকে ছেড়ে দিছি। তো ওদেরকেও ভাবছিলাম যে দিব। তো যাই হোক, সেটা বিষয় না এখন। তোমাদের যেটার জন্য দেখছি সেটা হলো ফার্স্ট পেপার। আসলে আহ কখনোই আমরা বলি না যে কমন আসে বা এই জিনিসটা আসবে বা এইটাই লিখতে হবে, এরকম আমরা কখনোই বলি না। কারণ ফার্স্ট পেপার এমন একটা সাবজেক্ট যেটা কিনা আনপ্রেডিক্টেবল, কখন কি আসবে না আসবে সেটা আমরা জানি না। বাট আমাদের যেই জিনিসটা মাথায় রাখা উচিত সেটা হলো আমরা কিভাবে জিনিসগুলো লিখতে পারি, মানে আমাদের লিখার স্টাইলটা আসলে কেমন হওয়া উচিত, সেই জিনিসটা আমাদের শিখতে হয়। আর বাকি যে জিনিসটা আছে সেটা আসলে আমাদের না মানে কি আসবে সেই জিনিসগুলো মাথায় রাখা যাবে না। যেমন তুমি যদি চিন্তা করো যে ম্যাথের কথা যদি বলি, তুমি কি করবা, তুমি এই টাইপের একটা ম্যাথ শিখছো, তার মানে কি এই টাইপের ম্যাথ আসতে পারে, তার মানে কি এই ম্যাথ গুলোই আসবে? অবশ্যই না, তাই না? তো তোমাদের কি মনে রাখতে হয়, যে এই টাইপটাতে যেভাবেই আসুক না কেন আমি সেভাবে পারবো। তো ইংলিশ ফার্স্ট পেপারটা মূলত সেটাই, যে রাইটিং স্টাইলটা আমাদের জানতে হবে, যে কিভাবে একটা জিনিস লিখতে হয়। হ্যাঁ, আমরা পুরাটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব, পুরাটা সাবজেক্টেই কোনটা কোন পজিশনটা কোন পোর্শনটা কিভাবে আমরা লিখি, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে। সো প্রথম এই সাজেশনটাতে কি তোমরা সবাই পাইছো? পাইছি ভাই। তোমাদের সবার কাছে আছে তো এই সাজেশন নাকি?
সারা বিশ্বের কাছে আছে। সারা বিশ্বের কাছে নাই। আমার আমার ভিডিও সারা বিশ্ব দেখে না, দেখছো? আছে তো ভাই, চাইলে তো দেখতে পারো। আচ্ছা, তো ওকে, সো প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তিনটা পার্ট এখানে দেয়া আছে। দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তারপরে শর্ট আনসার কোশ্চেন্স, তারপরে হলো ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, দেন আসে আমাদের সামারি রাইটিং। এই তিনটা জিনিস, মানে তিনটা জিনিস, বাট মার্ক কিন্তু 30 না, বা মার্ক মার্ক কিন্তু তিনটা পার্ট না। দেখো, একের ভিতরে তোমরা দুইটা পার্ট পাবা, এ আর বি, দুইয়ের ভিতরে যে কোনো একটা আসতে পারে, হ্যাঁ। বাট বেশিরভাগ সময় আসার চান্স আছে তোমাদের ফ্লো চার্ট, মাথায় রেখো। ইনফরমেশন ট্রান্সফারটা খুবই ইজি, এটা নাও দিতে পারে, ফ্লো চার্টটা দেওয়ার চান্স আছে। আর ফ্লো চার্ট যদি না দেয় তাহলে ইনফরমেশন ট্রান্সফার। আমি সবগুলো বলে দেবো কোনটা কিভাবে লিখে, কোনো সমস্যা নাই। ওকে, প্রথমত আসি যে ইংলিশ এমন একটা সাবজেক্ট, হ্যাঁ, ইংলিশ এমন একটা সাবজেক্ট, তুমি দেখবা যে কোনো সাবজেক্টের পরীক্ষার পরে টাইম থাকে না, মানে শেষ করতে পারো না লেখা। বিশেষ করে বাংলায় যাই বলো না কেন, বাংলা, বায়োলজি, এগুলো দেখবা লেখা তুমি সময় পাইতেছো না, বাকি আর। কিন্তু ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি লেখার পরেও দেখবা অনেক সময় বাকি আছে, ঠিক আছে? তো আমাদের তো সময় বাকি রাখার কোনো দরকার আছে? ধরো তোমার 3 ঘন্টার সময়, তুমি 2 ঘন্টার মধ্যে লেখা, সে তোমার কি কোনো দরকার আছে যে আমার 2 ঘন্টার মধ্যে লেখা শেষ করতে হবে? এমন কোনো কথা আছে? এমন তো কোনো কথা নাই যে আমার 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। সো যেহেতু এমন কোনো কথা নাই, তাহলে তুমি 3 ঘন্টার সময়কে ইউটিলাইজ করো। সো এই জন্য আমি সবসময় বলি কি, আমরা অনেকে মনে করি যে আমি ইংলিশ অনেক পারি, ইংলিশ আমি লিখতে পারবো, কোনো সমস্যা নাই, ইংলিশ ইংলিশ লেখার আমাদের কাছে 1 2 এর ব্যাপার, আমরা এটা মনে করতেই পারি, তাই না? তো আমি তাদেরকে বলবো যে এরকম মনে করলে কিন্তু এ প্লাসটা মিস হবে। তো সবারই যেহেতু লক্ষ্য থাকে এ প্লাস, সো এ প্লাস, আসলে এ প্লাস ছাড়া তুমি এর নেক্সট স্টেপ যেটা আছে, তুমি যে ভার্সিটি এডমিশন দিবা বা যে যেখানেই এডমিশন দাও না কেন, এই যে নেক্সট যে স্টেপটা তুমি নিবা, সেই স্টেপটাতে গেলে তুমি বুঝতে পারবা যে তোমার এ প্লাসটা কত জরুরি, তোমার এ প্লাসটা কত দরকার, বুঝতে পারছো? নেক্সট স্টেপটাতে গেলেই বুঝতে পারবা এ প্লাসের জরুরিটা কি। এই জন্য বারবার আমি এ প্লাসের কথাই বলতেছি। তো এ প্লাসটা মিস হলে তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? কারো হয়তো বুয়েটের এডমিশন দেওয়ার ইচ্ছা আছে, কারো হয়তো মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে। সো যদি যে যেটাতে থাকে সেটার ক্রাইটেরিয়া কিন্তু আলাদা। যাই হোক, সেটা ম্যাটার না, ম্যাটারটা হলো যে আমরা ইংলিশে কিভাবে ভালো মার্কস তুলবো। তো প্রথমত আসি, আমি যেটা বলতেছিলাম যে আমার তো 2 ঘন্টার মধ্যে পড়ার পরীক্ষা দেওয়ার দরকার নেই যে আমার 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আমার যেটা দরকার সেটা হলো আমি 3 ঘন্টায় আমি ইউটিলাইজ করবো যেভাবেই হোক, হ্যাঁ। সো প্রথমত আমি যেই জিনিসটা বলি, আমাদের সিন আনসিন যাই আসুক, আমাদের দেখবা সব সময় প্রথমে একটা প্যাসেজ দেয়া থাকে। তো আমার প্রধান কাজ হলো এই প্যাসেজটা সুন্দরভাবে বোঝা। এটা যতবার পড়া হোক, যেভাবেই হোক, আমার প্রথম কাজটাই থাকবে যে কি, আমি কিভাবে এই প্যাসেজটার মূল যেই কথাটা সেটা আমার মাথার মধ্যে নিব। লাগলে আমি 5 বার পড়বো, লাগলে আমি 10 বারই পড়বো, লাগলে আমি 10 বার পড়বো, 10 বার পড়া হইলেও আমি বুঝবো যে আসলে এই গল্পটা আমাকে কি বুঝাইতে চাইছে, ঠিক আছে? সো প্রথম কাজ হলো আমাদের প্রথম যে প্যাসেজটা দেয়া থাকবে সেটা খুব ভালো করে পড়া, ঠিক আছে? তারপরে আসি, প্যাসেজ পড়া শেষ। প্যাসেজ পড়ার পরে আমার যে জিনিসটা হয় সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, আমাকে প্রথমে অ্যান্সার করতে হয়। তো তোমাদের এই মাল্টিপল চয়েস কোশ্চেনের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো সিনোনিম অথবা অ্যান্টোনিম। তোমরা আহ হয়তো মনে করতে পারো যে আমি প্যাসেজ থেকে লিখে ফেলবো, এমন কিছু একটা আসবে। আসলে এমন কিছুই কিন্তু আসে না। তুমি দেখবা 7টা প্রশ্ন আসে, 7টা প্রশ্নের মধ্যে তোমার 3টা 4টে আসে সিনোনিম অ্যান্টোনিম। এই শব্দটা তোমার এই গল্পে কি বুঝাইতে চাইছে, এমন প্রশ্ন আসবে। তাহলে তোমাকে কি করতে হবে, শব্দের অর্থটা জানতে হবে, তাই না? এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো পৃথিবীর সব শব্দের অর্থ জানি না, এমন বলতেই পারো যে ভাই আমি তো পৃথিবীর সব শব্দের অর্থ জানি না, তাহলে আমি কি করব? তাহলে আমি বলবো কি, ওই শব্দটা যেই লাইনটাতে আছে সেই লাইনটা তুমি দাগাই ফেলবা। ধরো একটা লাইন আছে, সেই লাইনের মধ্যে যে শব্দটা আছে সেই শব্দটা তুমি দাগাবা। দাগাইয়া ওই লাইনে তুমি যে অর্থটা বুঝছিলা সেই অর্থটা একটু তোলার চেষ্টা করবা, যেটা অর্থটা এরকম বুঝাইছে। তো এরকম বুঝাইলে এই ওয়ার্ডটাতে এই ওয়ার্ডটার মিনিংটা কি হইতে পারে, তাহলে তাহলে সেইটা অনুসারে তুমি এমসিকিউর আনসারটা করতে যাবা। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ ভাই। ওকে, তাহলে যেটা বললাম যে আহ ওই প্রশ্নটা তোমাকে আগে বুঝতে হবে যে ওই ওয়ার্ডটা কোথায় আছে, সেই ওয়ার্ডটা বের করে নিয়ে এসে তুমি সেন্টেন্সের অর্থটা করবা, করার পরে দেন ওইটা রিলেটেড
তুমি যেই অর্থটা বুঝছো সেই অর্থটা রিলেটেড কোন অপশনটা তোমার মনে হচ্ছে যে এটার অর্থটা এরকমই হবে, তো সেটা তোমরা আহ লাগাই ফেলবা অথবা লিখবা, মানে যেটা যেভাবে আসে আর কি। তারপর আসলো শর্ট অ্যান্সার কোশ্চেন্স, এটা হলো 15 মার্ক তোমাদের। এখানে কিন্তু একটা ভাইটাল, মানে এটা মানে আমি মনে করি যে তোমার ইংলিশের মধ্যে এটা মানে মূল, আমি ধরে নেই আর কি। কেন? কারণ 15টা মার্ক এই জায়গায় থাকে। সো তুমি যত সুন্দর করে অ্যান্সার গুলা লিখবা তত তোমার জন্য ভালো। এখন আসলে সুন্দর করে আমরা অ্যান্সার কিভাবে লিখবো, তাই না? তো ফার্স্ট অফ অল আমি যেটা বললাম, তোমাদের গল্পটা ভালো করে বুঝতে হবে। এখন তুমি যদি গল্পটা ভালো করে বুঝে যাও, তাহলে তোমার নেক্সট জিনিসটা কি হবে? গল্পটা ভালো করে বুঝে যাওয়া মানে কি? গল্পটা ভালো করে বুঝে যাওয়া মানে হলো তুমি, তোমাকে যেই প্রশ্নই করুক না কেন, প্রশ্নগুলো তো অবশ্যই তোমার গল্পের বাইরে থেকে হবে না, তোমার যেই প্রশ্নই করুক তুমি কিন্তু উত্তরটা জানো, কারণ তুমি গল্পটা জানো। এখন আসি আমরা কিভাবে লিখবো। দেখবা প্রত্যেকটা প্রশ্নে তোমার এমন কিছু একটা চায়, তোমাকে বলে দেয়া থাকে যে এই জিনিসটা সম্পর্কে তোমার লেখার জন্য। তাহলে তুমি কি করতে পারো, তুমি প্রথমে বলতে পারো যে এই জিনিসটা মানে হলো এগুলো 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 এগুলা, এভাবে বলতে পারো। অথবা তুমি একটা কাজ করতে পারো, ওই জিনিসটা কোন জায়গায় আছে সেটা খুঁজা, মানে এটা হলো তোমার যারা কোনো কিছুই বুঝে না তাদের জন্য কথাবার্তা, যে আমি কোনো কিছুই বুঝি না, এখন আমি কি করব, আমি ইংলিশের অর্থ বুঝি না। তাহলে তোমার তখন কাজ থাকবে কি, ওই যে জিনিসটা প্রশ্নে যেটা চাইছে না, যে ওইটা কোন জায়গায় আছে, কি যেন বলে গল্পে কোন জায়গায় আছে, সেটা বের করবা। বের করে কি করবা, সুন্দর করে এখান থেকে 2-3 লাইন তুলে দিবা। এখন আসি, 5টা প্রশ্ন আসবে, মার্ক থাকবে তোমার 15 মার্ক। 5টা প্রশ্ন, প্রত্যেকটার জন্য 3 মার্ক। এখন আমার প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া, যখন 2 মার্ক ছিল তখন তো 4-5 লাইন লিখতাম, বা 3 লাইন 4 লাইন লিখতাম, এখন তো 3 মার্ক, তাহলে কি আমি 6-7 লাইন লিখবো বা বড় করবো উত্তর? আমি বলবো না, উত্তর যেটা আছে বা তুমি আগে যেভাবে লিখতা এখনো তুমি সেম ভাবেই লিখবা। কথাটা কি বোঝা গেল? আগে তুমি যেভাবে লিখতা, ধরো 3 লাইন অথবা 4 লাইন, এখনো সেম ভাবেই লিখবা। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা, এক্সট্রা কোনো জিনিস প্রশ্নের উত্তরে লিখবা না। কি বললাম কথাটা? যে তোমার যেই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবা, এখানে কখনোই কি করবা না, এক্সট্রা কোনো কথা লিখবা না। যে এক্সট্রা, আমরা অনেক সময় অনেক এক্সট্রা লাইন লেখার চেষ্টা করি, সো কখনোই এক্সট্রা লাইন লিখবা না। কেমন? আমার কথা কি বোঝা যায়? সাইফ, আমার কথা কি শুনতেছস? ভাইয়া শুনতেছি। ওকে, বাকিরা তো কোনো কথা নাই, আমি বুঝতেছি না বাকিরা কোথায় গেল। ইমতিয়াজ চলে গেছে, সাব্বির চলে গেছে, হয়তো তাদের নেটওয়ার্ক প্রবলেম, ওয়াইফাই হয়তো চলে গেছে। আচ্ছা, সো ক্লাস রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই, আমি রেকর্ড দিয়ে দিব সবাইকে। আচ্ছা, এখন কথা হলো যে আহ তাহলে সেকেন্ড পোর্শনটা আমরা কি করব, যেটা বলতেছিলাম, যে এক্সট্রা কোনো কথা যেন এখানে না আসে। তা এখন কথা হলো আমরা সেন্টেন্স গুলো কিভাবে সাজাবো। তো আমি সবসময় একটা কথা বলি, যে সেন্টেন্স লেখার জন্য, যে কোনো প্রশ্নের উত্তর লেখার জন্য চেষ্টা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে লেখার জন্য। সবসময় চেষ্টা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে তুলে নিয়ে আসার জন্য। এখন যেটা বলতেছিলাম, যে প্রশ্নে কিন্তু একটা পার্ট দেয়া থাকে যে এই জিনিসটা বলতে কি বোঝায়। তাহলে তুমি কি বলতে পারো, যে এই জিনিসটা মানে হলো এই জিনিসটা, এই জিনিস, এই জিনিসটার মানে হলো এই জিনিস, তোমরা এইভাবে উল্লেখ করে লিখতে পারো। অথবা কি লিখতে পারো বললাম, গল্প থেকে তুলে দিতে পারো। অথবা কি করতে পারো, যে যেইটা তুমি বুঝাতে যাচ্ছ সেটা কি করতে হবে, সম্পূর্ণ নিজের ভাষায় বানায় লিখতে হবে। সেই ভাষাটা কিভাবে হবে, আমি তো বললাম কমপ্লেক্স সেন্টেন্সে ভাষাটা হবে। ঠিক আছে? এই ছিল তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিভাবে তোমরা সাজাবা। তারপর আসলে ইনফরমেশন ট্রান্সফার। এই ইনফরমেশন ট্রান্সফারটার উপরে কিন্তু একটা প্যাসেজ থাকে, অথবা ফ্লো চার্ট এর উপরে কিন্তু একটা প্যাসেজ থাকে। তো ইনফরমেশন ট্রান্সফারটা কি, এটা খুবই ইজি একটা পার্ট। জাস্ট এখানে কিছু ইভেন্টস দেয়া থাকে, অথবা টাইম দেয়া থাকে, অথবা যে কোনো কিছু দেয়া থাকে। তোমাকে জাস্ট বলবে যে একটা, তোমাকে হিন্টস দেয়া থাকবে, তুমি কি করবা, জাস্ট এই হিন্টসটা কোথায় আছে লাইনে যাবা, লাইনে যাইয়া এখানে কোন জিনিসটা চাইছে সেই জিনিসটা এই লাইনের থেকে আইনা তুলে দিবা ডাইরেক্ট। এটা খুবই ইজি একটা পার্ট।
এখন আসে ফ্লো চার্টে। যদি ফ্লো চার্ট আসে আমরা কিভাবে লিখবো? ফ্লো চার্টটা লেখা একেবারে ইজি, আমাদের কাছে মনে হয় যে অনেক কঠিন, আসলে ফ্লো চার্ট কোনো কঠিন না। আমি তিনটা স্টেপ বলবো, এই তিনটা স্টেপ খালি মাথায় রাখবা। ফ্লো চার্টের প্রথম স্টেপ হলো আমাকে বুঝতে হবে যে তোমাদের ফ্লো চার্টে কিন্তু একটা লাইন করে দেয়া থাকে, ঠিক আছে? তো যেহেতু একটা লাইন করে দেয়া থাকে, প্রথমে তাহলে বুঝতে হবে যে ওই লাইনটা কি বুঝাইতে চাচ্ছে, মানে কি জিনিস সম্পর্কে বলতেছে। তাহলে প্রথম স্টেপ হলো কি জিনিসটা বুঝাচ্ছে এটা আমাদের বুঝানো, যে এটা কি কোনো একটা কাজ সম্পর্কে বলতেছে, নাকি এটা কোনো একটা স্টেপ বাই স্টেপ কাহিনীর কথা বলতেছে, নাকি কিসের কথা বলতেছে, সেই জিনিসটা আমাদের আগে ফার্স্টে বুঝতে হবে। তো হ্যাঁ, প্রথম কাজ হলো বুঝা যে এটা আসলে কি বুঝাইতে চাচ্ছে। সো সেকেন্ডলি আমাদের কাজ হলো যে এই যে সেন্টেন্সটা তোমার লেখা শুরু হয়েছে বা এই যে সেন্টেন্সটা তারা লিখছে, এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? এটা কি তোমার একটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, নাকি একটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, না কি দিয়ে শুরু হয়েছে? তাহলে মাথায় রাখতে হবে যেইটা দ্বারা শুরু হবে আমার কিন্তু প্রত্যেকটা লাইন এরপরে এই টাইপের জিনিসগুলা দিয়েই শুরু করতে হবে। আর প্রথম যে স্টেপটা বলছিলাম যে কি কাহিনী সম্পর্কে বলতেছে, তোমাকে যেই কাহিনীটা সম্পর্কে বলবে এটা কি তার কোনো একটা কাজের কথা বলতেছে, তাহলে কি করতে হবে? ধরো যে কোনো একটা মানুষের কাজের কথা বলতেছে, তাহলে তোমাকে কি করতে হবে? ওই প্যাসেজ থেকে ওই মানুষ যেই যেই কাজগুলা করছে সেই সেই কাজগুলা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। অথবা ধরো এখানে ইপটেজিং সম্পর্কে বলতেছে, তাহলে ইপটেজিং সম্পর্কে যেহেতু বলতেছে, তাহলে গল্পে ইপটেজিং সম্পর্কিত যেই যেই লাইনগুলা বলা আছে সেই সেই লাইনগুলো আমাকে তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে যে আমি ডাইরেক্টলি লিখে ফেলবো এটা কিন্তু না। তারপরে আমরা যেখানে যাবো সেটা হলো সেকেন্ড স্টেপ, যে আমি কিভাবে লিখবো। প্রথম যে লাইনটা যেভাবে লেখা আছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই লাইনগুলো কিন্তু আমাদের সেম স্টাইলে আগায় যেতে হবে। শুধুমাত্র মাথায় রাখবো আমরা যেভাবে লিখছে সেটা লিখা, বাকি যে লাইনটা আছে সেটা কিন্তু পুরাটাই লিখে ফেলবো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তাইলে শেষে কি তাহলে একটা ফুল স্টপ দিব, মানে লাইন লেখার পরে কি কোনো ফুল স্টপ দিব? আমি বলবো না। কারণ কি? কারণ তুমি যেটা লিখতেছো সেটা কিন্তু সম্পূর্ণ একটা লাইন না। যেহেতু সম্পূর্ণ একটা লাইন না, তাহলে আমরা কখনোই ফুল স্টপ ইউজ করতে পারবো না, কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করতে পারবো না। আমার কথাটা কি বুঝতে পারছো? এই ভুলটা কেউ করবে না। কথা ক্লিয়ার আনিকা? জি ভাইয়া। আনিকা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো যেটা বলতেছিলাম, যেহেতু সম্পূর্ণ তুমি লাইনটা লিখো নাই, তাই তুমি কি করতে পারবে না? কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করতে পারবে না। ওকে, তারপর আসলে সামারি রাইটিং। সামারি রাইটিংটা আমি সবসময় বলি কি, সামারিটা লেখার আগে গল্পটা তোমার একটু ভালো করে বুঝতে হবে। তো সামারিটা মানে কি? সামারি মানে হলো তুমি একটা জিনিসের অল্প লাইনের মধ্যে তুমি, মানে তুমি যেই লাইনগুলো লিখবা, ধরো যে তুমি 5টা লাইন লিখতেছো, তবে এই 5টা লাইন দিয়ে যেন আমাকে আমি বুঝতে পারি যে তোমার গল্পে কি ছিল। এটা হলো মেইন কথা, যে তুমি সামারিতে 5টা লাইন লিখতেছো, এই 5টা লাইন পরে যেন আমি বুঝতে পারি ওই গল্পতে কি কি জিনিস ছিল। আমার কথা ক্লিয়ার? সো জি। এখন আসি আমি কতটুকু লিখবো। আমি সবসময় বলি 5 থেকে 7 লাইন, এর বেশি না। সামারি সবসময় কি হবে? 5 থেকে 7 লাইন হবে। এটা কি তাহলে বইয়ের ভাষায় লিখবো নাকি নিজের ভাষায় লিখবো? আমি বলবো নিজের ভাষায় লিখবো, মানে আমি নিজে যা বুঝছি, যা বুঝতে পারছি তাই লিখবো। এখন আসি, আমি কিছু বুঝি না ভাই, ইংলিশ তো কিছু পারি না, তাদের জন্য কি? তাদের জন্য হইলো যে এই যে লাইনগুলো পছন্দ হবে, মানে মনে হবে যে এগুলা ভালো, এগুলা লিখলে মনে হয় যে কাজে দিবে, ওরকম 5 থেকে 7টা লাইন বাছাই করব, বাছাই করে হুবহু লিখে দিব। ঠিক আছে? এই হলো তাদের জন্য কথাবার্তা। তোমাদের টিম না না আসতে পারে, টিমে প্রেসার নিও না। টিম আসার পসিবিলিটি খুবই কম, যদিও আসে তখন আমি তো দাগাই দিছি, সাজেশন দিছি এই এইগুলার থিম গুলো একটু পড়ে নিও। থিমটা আসলে এই কথাবার্তা একই, যে কিভাবে লিখতে হবে, সামারি যেভাবে লিখবো থিম সেভাবেই লিখবো। এমন না যে থিম যেহেতু কবিতায় আসছে আমি সামারি এটার সংক্ষেপটা কবিতায় লিখবো, সেটা কিন্তু কবিতায় হবে না, সেটা তোমার গল্প আকারেই হবে। সো যেভাবে আসুক না কেন সামারি লেখার স্টাইল একই রকম। তারপরে 4 নাম্বার আর 5 নাম্বারে আমাদের আসে উইথ ক্লু আর উইদাউট ক্লু। সো উইথ ক্লুটা তো খুবই ইজি, তাই না? উইদাউট ক্লুটা একটু কষ্ট। তো উইদাউট ক্লু যেটাই আসুক না কেন মাথায় রাখবা যে গল্পটা পইড়া
যে এখানে কি উইদাউট ক্লুটা তোমার মনে হয় আনসিন আসে সবসময়, এটা মনে হয় দেয়া থাকে না, এগুলোর মধ্যে থেকে আসতে পারে। আমি তো দাগাই দিই মানে সাজেশন দিছি, এগুলোর মধ্যে থেকে তোমার আসতে পারে। সো কারণ তোমাদের প্যাসেজ মানে তোমাদের বই থেকে আসার পসিবিলিটাই বেশি থাকে আর কি সবসময়। তো যদি এখানে সবচেয়ে বেশি যে জিনিসগুলো ব্যবহার হবে আমি বলে দিই, এখানে সবচেয়ে বেশি ব্যবহার হবে প্রিপোজিশন, তারপরে ব্যবহার হবে আর্টিকেল, তারপরে ব্যবহার হবে ভার্ব। সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো তোমার ব্যবহার হতে পারে। আহ যে কোনো ভাবে জিনিসগুলা তোমার আসতে পারে। তো সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হলো প্রিপোজিশন, মাথায় রাখবা যে সবচেয়ে বেশি আসবে প্রিপোজিশন। তাই তুমি দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কোনটা মিলানো যায়। তারপরে চিন্তা ভাবনা করবা যে কোন এখানে কি কোনো অ্যাডভার্ব বসানো যায় কিনা, কোনো অ্যাডজেক্টিভ বসানো যায় কিনা, কোনো আর্টিকেল বসানো যায় কিনা, এমন টাইপের জিনিস চিন্তা করবা। তুমি যখন বুঝতে পারবা এই এই জিনিসগুলো এখানে বসে, তাহলে কিন্তু তোমার বের করে নিয়ে আসা ইজি হয়ে যাবে তোমার জন্য। তাই মাথায় রাখবা যে কোন কোন জিনিসগুলো দিয়ে আমরা উইদাউট ক্লু সলভ করে থাকি। তারপরে আমাদের আসে রিয়ারেঞ্জের ব্যাপার। এখন এই রিয়ারেঞ্জ লেখার জন্য আমি সবসময় বলি যে এখানে 8টা লাইন থাকে, এই 8টা লাইন তুমি পড়ো, 8টা লাইন পড়ো, 5 বার পড়ো, 10 বার পড়ো, 8টা লাইন ভালো করে পড়ো। পড়ার পরে 8টা লাইনে কি বুঝাইতে চাইছে সেই জিনিসটা বুঝে নাও। তুমি বোঝা শেষ, তোমার বোঝা শেষ হওয়ার পরে কি করতে হবে, তোমার নিজের মনে মনে একটা গল্প বানানো লাগবে। আমি যে এখানে তোমাদের সাজেশনটা দিছি, আমি বলবো না যে এখান থেকেই সবগুলো আসবে, এখান থেকে আসবে, কোনো কোনো কিছুই বলবো না, বাট এগুলোর মধ্যে থেকে আসতে পারে। সো যেভাবে লিখবে সেটা কি, সেটা হলো 8টা লাইন খুব ভালো করে পড়বা, পড়ার পরে দেন নিজের মনের মধ্যে একটা গল্প বানাবা। তুমি সবসময় মাথায় রাখবা লাইফে যা কিছুই ঘটুক, যেভাবেই ঘটুক, যেখানেই ঘটুক, প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্স বলতে বোঝাচ্ছি তুমি কখনো এই ছোট ছিলে, তুমি কিন্তু হঠাৎ করে বড় হয়ে যাও নাই, তুমি আস্তে 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 বড় হইছো। তাহলে এই যে সিকোয়েন্সটা আছে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাহিনীর একটা সিকোয়েন্স থাকে। তো ওইরকম একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করবা, ওই লাইনগুলো থেকে কোনটার পরে কোন কাজটা হইতে পারে সেরকম ভাবে নিজের মনের মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করে ফেলবা। আর যদি এই গল্পগুলো ভালো করে এইরকম টাইপের যতগুলো রিয়ারেঞ্জ আছে যদি এগুলো পড়ে যাও, যদি কমন পড়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কমন পড়ে গেল। আর যদি না পড়ে তাহলে কি বললাম, ওই গল্পটা সিকোয়েন্স অনুসারে সাজানোর চেষ্টা করবা, তাইলে দেখবা তোমার মিলে গেছে। আর লেখার স্টাইলটা কিরকম হয়, উপরে এরকম একটা বক্স আঁকবা, এই বক্স আঁকার পরে এরকম করে লিখবা, লেখার পরে এখানে 1 দিবা, 2 দিবা, 3 দিবা, এরকম করে 8 পর্যন্ত দিবা। দেওয়ার পরে আহ প্রথমে ধরো তোমাদের তো এ বি সি ডি করে দেয়া থাকবে, দেওয়ার পরে ধরো যে প্রথমে সি হবে তাই এখানে সি লিখবা, প্রথমে তারপরে ধরো এ হবে তারপরে এ লিখবা, ধরো তারপরে ই হবে তাই ই লিখবা, তারপরে ধরো যে বি হবে তাই বি লিখবা, এরকম করে তোমরা বক্স গুলো পূরণ করবা। এখন এই বক্স লিখার পরে অনেকে কি করে বক্স লিখে কি তারা স্টপ দিয়ে দেয়, না, এরপর তোমার কি করতে হবে, গল্পটা এখানে লিখতে হবে। মানে যেটার পরে প্রথমে সি, তার সি লাইনটা লিখবা, তারপরে ফুল স্টপ দিয়ে, তারপরে এ, তারপরে এ লাইনটা লিখবা, তারপরে ফুল স্টপ দিয়ে, তারপরে ই, ই এর লাইনটা লিখবা। এরকম করে এটা গল্প আকারে পুরোটা লিখে ফেলবা। কথা কি বুঝা গেল? জি। ওকে। সো তারপর আমাদের যেটা আছে সেটা হলো গ্রাফস এন্ড চার্টস। গ্রাফস এন্ড চার্টস লেখার জন্য আমি যেটা বলবো যে আমরা সব সময় গ্রাফস এন্ড চার্টস এর একটা ইয়া দেয়া থাকে, কি যেন বলে, টাইটেল দেয়া থাকে। তো প্রথমে আমরা টাইটেলটা লিখবো। হ্যাঁ, টাইটেলটা মানে প্যারাগ্রাফ টাইপের আর কি, টাইটেলটা লিখবো। টাইটেলটা লেখার পরে কি করব, যে টাইটেল লেখা শেষ, তারপরে আমরা গ্রাফে কোন জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করব। গ্রাফে ধরো এই জিনিসগুলো আছে, তুমি ডিটারমাইন করে ফেলা যে এখানে এই এই পার্টগুলো দেয়া আছে। প্রত্যেকটা গ্রাফ দুই টাইপের হতে পারে, একটা হলো তোমাদের এরকম এক্স ওয়াই অ্যাক্সিস দিয়ে আসতে পারে, আর একটা হলো গোল, এটাকে বলে আমরা পাই চার্ট। সো যে কোনোটাই আসতে পারে। আমি পাই চার্টও তোমাদের দিছি, এই যে পাই চার্টও তোমাদের দিছি। তো যেভাবে আসুক না কেন, যদি আমাদের এইভাবে আসে, এটা দুইটা সেকশন থাকে, একটাকে বলি আমরা হরিজন্টাল আর একটাকে বলি ভার্টিক্যাল। এটাকে বলি আমরা হরিজন্টাল লাইন, এটাকে বলে ভার্টিক্যাল লাইন। তুমি তোমার মতো করে আইডেন্টিফাই চেষ্টা করবা। তো আমরা সবাই কি করে যে দ্য গ্রাফ সেইজ দ্যাট, দ্য গ্রাফ টেলস আস অ্যাবাউট এ ডট ডট ডট, এরকম টাইপের লেখা দিয়ে শুরু করার চেষ্টা করে। তা আমি বলবো তোমরা এরকম ভাবে লিখবা না, তোমরা কি লিখবা, দেখো তোমার এখানে বলছে লিটারেসি রেট অফ বাংলাদেশ, ধরো এটাই আসছে। ধরো লিটারেসি রেট অফ বাংলাদেশ, তোমাকে ফার্স্টে লিখতে হবে যে বাংলাদেশের লিটারেসি রেটটা আসলে কি, মানে লিটারেসি রেটটা কি, এবং বাংলাদেশে তার পার্সপেক্টিভটা কি বুঝাচ্ছে, মানে এটা কিরকম স্টেজে আছে, সেই জিনিসটা সম্পর্কে আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিবা। আমার কথা কি বুঝা গেল?
জি ভাইয়া। যে জিনিসটা সম্পর্কে তোমার জানতে চাইতেছে সেই জিনিসটা সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি লেখা লিখে ফেলবা। তারপরে কি করবা, ওই চার্টে তোমার যা যা জিনিস আছে ওয়ান বাই ওয়ান সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করবা। আর সবসময় মাথায় রাখবা, আমরা বলি না যে ধরো যে একটা সাল দেয়া আছে, ওই সালে ধরো এতটুকু পাস করছে, তা আমরা বলি কি যে ইন 1998 দ্য পার্সেন্টেজ অফ পাসিং ওয়াজ দিস দিস। এরকম বারে 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 লিখলে কি হবে, স্যাররা কিন্তু বিরক্ত হয়ে যাবে, বুঝবে যে তুমি একটা লাইনে শিখছো। এরকম করে লিখবা না। তো তুমি কি লিখবা যে এই বছর এটা ছিল, কিন্তু আমরা যখন পরের বছর লক্ষ্য করি তখন আমাদের এরকম হয়ে গেছে। বুঝতে পারলা? এই যে দেখো, তুমি কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স এখানে তৈরি করে ফেলবা। তো আমি সবসময় বলি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলা সবসময় লেখার চেষ্টা করব। ক্লিয়ার? জি। ওকে, তারপরে আসেন আমাদের কমপ্লিটিং স্টোরি। এই পার্টটা তোমাদের দুই ভাবে আসতে পারে, একটা হলো ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে, আর একটা ট্রেডিশনাল স্টোরি আসতে পারে। ট্রেডিশনালটা এখন কম দেওয়ার চেষ্টা করে, যদিও ক্রিয়েটিভটা বেশি দেওয়ার চেষ্টা করে। এখন ট্রেডিশনাল আসলে কি আসে, ট্রেডিশনাল কিছু এখানে দেয়া আছে। ট্রেডিশনাল গুলা কি, ট্রেডিশনাল গুলো হলো কিছু কাহিনী যেগুলো কিনা আমরা সত্যি বলে মেনে নেই, তাই না? যেমন দেখি ছোটকালে তোমরা ঘুঘু আর পিঁপড়ার কাহিনী পড়ছিলে না? এই যে ঘুঘু আর পিঁপড়া, এটা তো হুম। তোমরা ছোটকালে পড়ে আসছো। এইটা কি কখনো সত্যি? তুমি কি মনে করো এটা সত্যি? আর যদি সত্যিও হয়, এটার কোনো ভ্যালিডিটি আছে, মানে কোনো কিছু আছে যেটা আমরা জানি? আমরা পড়তে 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 কি হয়ে গেছে, কাহিনীটা জানা গেছি। এখন তুমি যদি পরীক্ষায় ওইরকম কাহিনী না লিখো, তাহলে স্যাররা কি করবো, তোমাকে তো মার্ক দিবে না, তাই না? তো ওইরকম মার্ক পাওয়া যাবে না। তাই যদি ট্রেডিশনাল গুলো আছে, তখন ট্রেডিশনাল টাইপের লিখতে হবে। আর যদি ক্রিয়েটিভ আসে, তাহলে তুমি তোমার নিজের মন মতো করে গল্পটা তুমি যেদিকে নাও, কোনো সমস্যা নাই, বাট পজিটিভ একটা ইন্টেন্ট রাখার চেষ্টা করবা, যে একটা পজিটিভ থিঙ্কিং এখানে দেওয়ার চেষ্টা করবা, নেগেটিভ কোনো কিছু লিখবা না। তো মাথায় রাখবা কি, পজিটিভ জিনিস লেখার জন্য, মানে গল্পের যেন একটা পজিটিভ ভাইব থাকে। সবসময় চেষ্টা করবা ক্রিয়েটিভ স্টোরিটা যেন পজিটিভ ভাইবে তুমি লিখতে পারো। ঠিক আছে? আম, মানে এরকম করে পজিটিভ স্টোরি আসতে পারে আর কি, মানে আমাদের যে ক্রিয়েটিভ স্টোরি গুলো আসে আর কি, এরকম করে আসতে পারে। তোমরা এরকম করে নিজে গল্প বানানোর চেষ্টা করো। এই তো। আর লাস্টে আমাদের কি আছে, ইনফর্মাল লেটার, তাই না? সো ইনফর্মাল লেটার গুলা কি হয়, ইনফর্মাল মানে কি, ইনফর্মাল মানে হলো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলবা বা তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলবা, এরকম করে ইনফর্মাল লেটার গুলো আসতে পারে। আর ইনফর্মাল লেটার লিখায় তুমি এমন না যে তারে মাইরা ধরে কাইটে ফেলবা, এরকম না। ঠিক আছে? তুমি এখানে পজিটিভ কথা বলে তার থেকে আদায় করে নিবা যে কোনো কিছু। আর যেটা পজিটিভ, কিন্তু বারে বারে বলতেছি যে পজিটিভ থিঙ্কিংটা কিন্তু থাকা জরুরি যে কোনো লেখার ক্ষেত্রে। ঠিক আছে? তো সময় নাই, এটুকু অনেক তাড়াতাড়ি আগায় গেলাম লাস্টের পোর্শনটা। আহ তাহলে ভালো করে পরীক্ষা দিও, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে আমার জানাই দিও। ঠিক আছে? জি ভাইয়া। ওকে।